ওকে, আমরা আমাদের সিআই ব্যাচ 20 এর ক্লাস নাম্বার কততে আছি? 13তে আছি এবং আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অ্যারে। আমরা লাস্ট কতদিন ধরে পিএসপি সিনট্যাক্স নিয়ে আলোচনা করছি। লাস্ট ক্লাসটাতে আমরা স্টেটমেন্টের উপরে আলোচনা করেছি, ইফ অর সুইচ এবং লুপ স্টেটমেন্টের মধ্যে যে লুপ সেগমেন্টে আছে সেখানে আমরা ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং ফর ইচ নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা আজকে করার কথা অ্যারে নিয়ে এবং অ্যারের সংজ্ঞাটা আমি কিছুক্ষণ আগে বলেছি, আবারও রিপিট করছি। অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপিতে অ্যারে ডিক্লারেশনটা হচ্ছে অ্যারে নাম ইকুয়াল দিয়ে অ্যারে ফাংশন সাইন লিখতে হয়। অ্যারে অ্যাকচুয়ালি তিন প্রকার পিএসপিতে, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এবং এই অ্যারেগুলো আমরা যখন প্রোগ্রামিং সিনট্যাক্স অনুযায়ী লিখবো, প্র্যাকটিস করব। বাট পিএসপির অ্যারের অ্যাডভান্টেজটা হচ্ছে যে পিএসপির একই অ্যারের ভেতরে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু স্টোর করা যায়, যা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা সম্ভব না। পিএসপিতে এটা করার কারণে এটা অনেক বেশি ইজি হয়ে গেছে বলা যেতে পারে প্রোগ্রামিং এর জন্য, বিশেষ করে যখন আমরা ডাটা ট্রান্সফারের কাজ করি ডেটাবেস থেকে অ্যারেতে অথবা অ্যারে থেকে ডেটাবেসে। সো আমি একটা টেবিলের পুরো ডাটা একটা অ্যারেতে রেখে দিতে পারি, আবার ওই অ্যারের ডাটাও সরাসরি আমি ডেটাবেসের দিকেও নিয়ে যেতে পারি, যা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফিকাল্ট। কারণ ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি শার্প বা পাইথন, এখানে অ্যারের টাইপটা কিন্তু স্পেসিফিক। ইন্টিজার টাইপ, অ্যারে টাইপ, স্ট্রিং টাইপ। সরি, অ্যারে টাইপটা ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, রাইট? বাট পিএসপিতে টাইপ ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না বা নির্দিষ্ট কোনো টাইপও এখানে নেই। সো আমরা নেটবিনসে যাচ্ছি, একটা আমাদের প্রজেক্টের ভেতরে ডে 13 তৈরি করেছি, একটা অ্যারে ফাইল আমি ক্রিয়েট করেছি যেখান থেকে আমরা অ্যারের প্র্যাকটিসটা করব। অ্যারে আমি বলছিলাম যে অ্যারে যেভাবে লিখতে হয়, ডাটা ইকুয়াল অ্যারে, আমি অ্যারে সাইনটা দিয়েছি, রাইট? অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। এবার অ্যারেতে আমি ভ্যালু রাখতে চাচ্ছি, একটু খেয়াল করেন আমাদের টাইপ কয়টা বলেছি? তিনটা, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক অ্যারের এক্সাম্পল সহ আমি যাচ্ছি। আমি যদি কোনো একটা পার্টিকুলার অ্যারেতে ডাটা রাখতে চাই, নিউমেরিক অ্যারে নাম্বার ইন্ডেক্স দিয়ে হয়। সো অ্যারে সেপারেটরটা বা অ্যারের স্পেসিফিকেশনটা কিভাবে হয়? একই অ্যারের ভেতরে একাধিক ভ্যালু থাকবে, বাট একটা নির্দিষ্ট জায়গায় নাকি ওই অ্যারের সেপারেট ইন্ডেক্সে, রাইট? অ্যারের সেপারেট করা হয়, অ্যারের জায়গাগুলোকে ভাগ করা হয় ইন্ডেক্সের মাধ্যমে। রিপিট করছি, নাম একটাই, বাট তার জায়গাগুলো আলাদা হবে কি দিয়ে? ইন্ডেক্সের মাধ্যমে। আর ইন্ডেক্সের ভ্যালুর ওপর বেস করে অ্যারে কয় প্রকার? তিন প্রকার, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক কি? ইন্ডেক্সের নাম্বার। ইন্ডেক্সের নাম্বার যদি হয় ইন্টিজার ভ্যালু 0, 1, 2, 3, তখন এটাকে নিউমেরিক অ্যারে বলবো। ইন্ডেক্সটা যদি হয়ে থাকে, আমি ইন্ডেক্স যেখানে আমার কার্সর ভিভ করছি এটাকে আমি ইন্ডেক্স বলছি। আমার ইন্ডেক্সটা কি? নাম্বার 0, 9 আর 90, এগুলোকে ইন্ডেক্স বলা হচ্ছে, রাইট? সো এই ধরনের অ্যারেকে আমরা কি বলবো? নিউমেরিক অ্যারে। ডিক্লারেশন সেম, বাট এই ইন্ডেক্সটাতে যদি একটা নাম দেয়া হয়, যে লাইক নেম, এখানে কি বসবে? নেম। এখানে আমি বলছি এস স্পেসিফিক, আমি একটা নামই সেট করে দিচ্ছি, ইন্ডেক্সের নাম সেট করে দেওয়া হচ্ছে, অ্যাসোসিয়েট করে দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। একইভাবে অ্যারের যদি একাধিক ইন্ডেক্স থাকে তখন আমরা এটাকে কি বলছি? মাল্টি ডাইমেনশনাল। রিপিট করছি, এই অ্যারেটাকে বলা হচ্ছে কি? মাল্টি ডাইমেনশনাল। ইন্ডেক্স তখন আমার নিউমেরিকও হতে পারে, অ্যাসোসিয়েটিভও হতে পারে। ম্যাক্সিমাম কেসে যেটা হয়ে থাকে, কার্সর যেখানে বিপ করছে এটাকে বলা হয় রো ইন্ডেক্স, আর রাইট সাইডে কার্সর যেখানে বিপ করছে এটাকে বলা হচ্ছে কলাম ইন্ডেক্স। যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলছি, রোটা নাম্বারে যায়, কাউন্ট ধরে যায়, রো কতগুলো রো আছে? 1টা, 2টা, 5টা, 10টা, 1 লাখ, 50 লাখ। আর ইন্ডেক্স কয়টা থাকতে পারে? স্পেসিফিক 2, 4, 10, 15। এবং ইন্ডেক্স গুলোর নাম আছে, কলামগুলোর ডেটাবেসের কলামের নাম থাকে না? আইডি, রোল, ইমেল, পাসওয়ার্ড, সামথিং। ঠিক আছে, বলেন। ঠিক আছে, ওকে। তো এখন অ্যারে, নিউমেরিক অ্যারে নিয়ে আমি কথা বলছি। নিউমেরিক অ্যারেতে কিছু ভ্যালু রাখবো লাইক 100, বাট এই 100 ভ্যালুটা কোথায় আছে? ইন্ডেক্স নাম্বার 0তে।
আমি 5টা ভ্যালু রাখছি, like 2, like 3, 4, 5, ইন্ডেক্স গুলো হচ্ছে 1, 2, 3, 4। ঠিক আছে, ডাটা 0 100, ডাটা 1 200, 2 300, 3 400 এবং 4 500। সো এই যে বিষয়টা, এই যে পার্টিকুলার ইস্যুটা হচ্ছে আমার একই অ্যারে নেম কি ডেটা, আর তার স্পেসিফিক ইন্ডেক্সে আমার একটা একটা করে ভ্যালু রয়েছে। ক্লিয়ার? সো যখন এটা আমার ক্যারিয়ার, আমি জাস্ট এইটা ধরলেই এর ভেতরে সকল ডাটা আমার কাছে আছে, আমি এদিক সেদিক নিয়ে চলাফেরা করতে পারি। আবার যদি একটা নির্দিষ্ট ভ্যালু চাই তখন তাকে ইন্ডেক্স দিয়ে কল করতে হবে। আমাকে যদি বলা হয় যে পুরো একটা অ্যারে, হ্যাঁ আমার পুরো অ্যারেটা হচ্ছে কি ডাটা, বাট এই পুরো অ্যারেটার ভেতরে কি আছে এটা দেখার উপায় সরাসরি ইকো লিখলে পাওয়া যাবে না। ইকো দিয়ে পুরো অ্যারের ডাটা দেখা যায় না। ইকো শুধু একটি স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে। ইভেন ওই স্টেটমেন্টের মধ্যে যদি ভেরিয়েবল থাকে সেই ভ্যালুটা শো করতে পারে, বাট যখন সে অ্যারেকে কিন্তু ইকো করা যায় না। অ্যারের ভেতরে ডাটা দেখার জন্য পিএসপি ফাংশনালিটি ইউজ করতে হয়, যার নাম প্রিন্টার অর পারডাউন, রাইট? বিভিন্ন ধরনের ফাংশনালিটি রয়েছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে ফাংশন কি সে বিষয়টা দেখবো, বাট আজকে আমি ফাংশনের আলোচনায় আসছি না। আমি যদি এই অ্যারে থেকে একটা নির্দিষ্ট ভ্যালু পিক করতে চাই বা বের করতে চাই, তখন আমি যদি বলি 2, অ্যাকচুয়ালি এখানে ভ্যালু কত আসবে কে বলতে পারে? ডাটা 2 300। ওকে, নাইস। সো সে তাই আসার কথা। দেখেন 300 এসছে না, 300 কিন্তু আমরা পেলাম। এখন আমরা ইন্ডেক্সটা হচ্ছে বেসিক্যালি এটাকে অ্যাকচুয়ালি বিগিনার স্টাইল বলা হয়ে থাকে। নিউমেরিক ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্ট স্টাইলে লিখি, লাইক দ্যাট, এই ক্ষেত্রে কি হবে? ডেটা 2 আউটপুট কি দেবে? 400, কারণ 200 আছে 0-তে, 1-এ, দেন 2-তে। সো বেসিক্যালি আমার যদি নিউমেরিক ভ্যালু হয় এবং যদি সংখ্যায় কম হয়, সেটা আমি খুব সহজে এভাবে লাইন ধরে কমা দিয়ে লিখে দিতে পারি। এটাকে শর্ট হ্যান্ড বলে, ইন্টারমিডিয়েট স্টাইল বলে। যখন আপনি প্রোগ্রামিং করতে করতে একটু ম্যাচিউরড হবেন তখন কিন্তু এভাবে লেন্দি প্রসেসে যাবেন না। যাবেন যে ডাটা 0 এত, 1-এ এত, 2-তে এত, 3-তে এত, দেখে বোঝাটা কিন্তু রিয়েলি ভেরি ইজি, বাট এটা দেখে এক চোখে বোঝাটা কঠিন। আমাকে ক্যালকুলেট করতে হয়, তাই না? গুণে আসতে হয় যে কোনটা কততম ইন্ডেক্সে আছে। এটা কিন্তু গুণার দরকারই নেই, আমার লেফটে ইন্ডেক্স দেখে বোঝা যায় কততম ইন্ডেক্সে রয়েছে। ক্লিয়ার? নিউমেরিক হলে সেটা 0 থেকেই শুরু হবে, ম্যান্ডেটরি রুলস। এখানে তাই হচ্ছে, বাট আপনি যদি 0 না দেন কোনো কিছু যে আসবে না, আপনি যা দেবেন তাই। যে আপনি যখন এরকম আছে, এখানে দিলে কোনো উপায় নেই, 0 to 5 পর্যন্ত সে ইন্ডেক্স নিয়ে নেবে, বাট এখানে আপনার কিন্তু হাত আছে, আপনি ইচ্ছে মতো আপনি 1 থেকে করেন, 100 থেকে করেন, 200 পর্যন্ত যান, আপনি 1 থেকে 100 পর্যন্ত যান, 101 থেকে 200 পর্যন্ত যান, কোনো কিছু যে আসবে না, সে শুধু ইন্ডেক্স গুলোই চিনবে। বাট যদি ওভাবে উপরের লাইন অনুযায়ী দেন, সেক্ষেত্রে সে 0 থেকেই চিনে নেবে। ওকে, সো এখন যদি 0 কে কল করা হয়, দেখেন কি বলবে? আনডিফাইন্ড অফসেট বলা হবে। 0 নামে কোনো ইন্ডেক্স সে খুঁজে পাবে না, এই কারণে সে আনডিফাইন্ড অফসেট বলবে। আনডিফাইন্ড অফসেট কি? 0। লাইন নাম্বার 12-এ একটা এরর দেখাচ্ছে, যার নাম কি বলা হয়েছে? আনডিফাইন্ড অফসেট। মানে এই নামের কোনো ইন্ডেক্স নেই, বাট আমি তার কাছ থেকে ভ্যালু চেয়েছি। নাও এখন আসি পরবর্তী কনসেপ্টে।
পরবর্তী কনসেপ্ট হচ্ছে এটা ছিল বেসিক্যালি নিউমেরিক অ্যারে কনসেপ্ট। অ্যারে ডিক্লারেশনটি কিন্তু অলওয়েজ সেম, বাট অ্যারেতে ভ্যালু এবং ইন্ডেক্সের নামের উপর বেস করে কিন্তু এর অ্যাসোসিয়েটিভ বা নিউমেরিকনেসটা চলে আসে। তো আমি যদি এখন অ্যাসোসিয়েটিভ অ্যারের সংজ্ঞায় বা অ্যাসোসিয়েটিভ অ্যারের ইউজের দিকে যাই, তাহলে যেটা হবে যে আমি একইভাবে আমি যদি বলি দিস ডাটা, আমি ইন্ডেক্সে বলছি নেম, ডাটা is ডাটা city ঢাকা খুব পেইন দিচ্ছে, দুপুরের পর থেকে বারবার কারেন্ট আছে। আপনার তো চার্জারে দেয়া ছিল না, ল্যাপটপ গুলো চার্জ আছে না? ওকে, আচ্ছা এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এই যে নামগুলো অ্যাসাইন করা হলো না, নেম, এজ, সিটি, এই ইন্ডেক্সের নামের সাথে অ্যাসোসিয়েট হয়ে গেছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং এটার অ্যাডভান্টেজ কি, প্রোগ্রামিং এর সময় এই অ্যারেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। কারণ আমি যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার সময় যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এটা যেন মিনিংফুল হয় অলওয়েজ। ওকে, হ্যালো, এটা কি হচ্ছে নেম, এজ আর সিটি। সো নেম আমরা দিচ্ছি, নেমের ভেতরে নেম আসে, এজের ভেতরে এজ এবং সিটির ভেতরে সিটি। সো স্পেসিফিক করা, আমি যদি অনেক ভ্যালু নিয়ে কাজ করি তারপরে আমি কিন্তু বলতে পারবো যে ওই ভ্যালুটা কোথায় আছে, ওই ইন্ডেক্সে, অথবা ওই ইন্ডেক্সে কি ভ্যালু পাবো, এই পার্টিকুলার ডেটাটা। ক্লিয়ার? তো নাও এখন যদি আমি ডাটা দেখতে চাই, মনে করেন যে ডলার ডাটা, যার ইন্ডেক্সে আমি লিখব কি এইচ, আউটপুট কত আসবে, ভেতরের ভ্যালুটা 8। খেয়াল করেছেন আমার ভেতরের ভ্যালুটা কত আসে, 8। তো অ্যারের ইন্ডেক্স গুলো অলওয়েজ কি হয়ে থাকে, অ্যারের ইন্ডেক্স গুলো অলওয়েজ যখন আমরা প্রোগ্রামিং এ যাব, স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং এ অ্যাসোসিয়েটিভই ম্যাক্সিমাম কেসে করা হয়ে থাকে, নিউমেরিকের প্র্যাকটিস খুবই কম করা হয়, রাইট? বা আমি নিউমেরিক অ্যারে বানাবোই না, এই ধরনের রুলসও অনেক সময় দেখা যায়। বাট যখন অ্যারেটা বিল্ড হয়, ডেটাবেসের ডাটার সাথে ম্যাপিং হয়, তখন কিন্তু রো গুলো নিউমেরিক ওয়েতে চলে আসে, কলাম গুলো অ্যাসোসিয়েটিভ পদ্ধতিতে আসে। বাট আমি যদি নিজে থেকে কোনো অ্যারে তৈরি করি প্রোগ্রামিং করার সময়, প্রোগ্রামিং এর প্রয়োজনে, তখন কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেই করে থাকি। ক্লিয়ার? সো অ্যাসোসিয়েটিভ এবং নিউমেরিক সম্পর্কে আই হোপ যে একটা নলেজ ডেভেলপ হয়েছে। এখন আসি আমরা পরবর্তী যে পার্টটা, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে রো আর কলামের সমষ্টি আমরা বলতে পারি। তো আমরা যদি ডাইমেনশন একাধিক চিন্তা করি তাহলে সেটাকে কিভাবে আমরা চিন্তা করতে পারি সেটা একটু দেখেন। তো একাধিক ডাইমেনশন, আমরা যদি একাধিক ডাইমেনশন প্ল্যান করি, আমি যদি বলি এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট বলতে পারি, রাইট?
এটা একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট, এটা একটা যদি টেবিল হয় সেটা অ্যাকচুয়ালি 1 বাই 1 টেবিল, একটা রো আছে একটা কলাম আছে। এই ক্ষেত্রে 1 বাই 2, একটা রো আছে দুইটা কলাম আছে। এবার একটা রো আছে তিনটা কলাম আছে। সিমিলার ভাবে আমি যদি এটা বাড়াতেই থাকি, একটা রো আছে আমার চারটা কলাম আছে, রাইট? এটা বেসিক্যালি কি 2 ডাইমেনশনাল। এবার যদি আমি ডাইমেনশনটা রো বরাবর বাড়াতে থাকি, এটা 2 বাই 4, তারপরে আবার আমি যাচ্ছি, এটা 3 বাই 4, নাও এটা 4 বাই 4। অলওয়েজ যে ইভেন ইন্ডেক্সেই হবে সেটা কিন্তু না। একটা জিনিস একটু খেয়াল করেন, যে আমি যদি একটা স্টুডেন্ট ডেটাবেস তৈরি করতে চাই, যে তার আইডি থাকবে, তার নাম থাকবে, ইমেল থাকবে, মোবাইল নাম্বার থাকবে, কয়টা ভ্যালু? 4টা ভ্যালু। আর এখানে স্টুডেন্ট আছে কয়টা? 6টা। তো 6 জনের রেকর্ড যদি আমি স্টোর করতে চাই, আমার কলাম কয়টা হলো? 4টা, সবার জন্য কমন। আর 6 জনের 6 রকমের ইনফরমেশন, 6টা রো, রাইট? তো যদি স্টুডেন্টের সংখ্যা, এখন এই আমার ডেটাগুলো কি, যে ডাটাগুলো আমি নিচ্ছি সেটা ফিক্স, বাট স্টুডেন্টের সংখ্যা আনলিমিটেড হতে পারে। আনলিমিটেড আমি মিন করছি না, নির্দিষ্ট একটা সংখ্যা, সেটা হতে পারে 100, 1000, 1 লাখ, 1 crore। তাহলে যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে নর্মালি 2D অ্যারেটার বিহেভিয়ারটা মোটামুটি টেবিলের মতো থাকে, রাইট? 2D অ্যারেটার বিহেভিয়ারটা টেবিলের মতো থাকে। 2D অ্যারে ক্রিয়েট করা হয় খুবই কম। এটা ক্রিয়েট হয় কার মাধ্যমে? যখন আমরা ডেটাবেস থেকে ডাটা তুলে এনে প্রোগ্রামিং এ রাখতে চাই। অ্যারে ছাড়া অন্য কোনো মাধ্যম নেই যেখানে আমরা ডাটা রাখতে পারি। রিপিট করছি, অ্যারে ছাড়া অন্য কোনো ওয়ে নেই যে ডেটাবেসের রেকর্ড আমি এনে কোথাও রাখবো। আমাদের তো আলটিমেট গোলটা কি? ডিসপ্লে করাতে হবে। বাট ফার্স্টে ডাটাটা তো ক্যালকুলেট হয়ে আসতে হবে কোথা থেকে? স্টোরেজ থেকে। স্টোরেজ থেকে যখন ডাটাগুলো আসবে আমাদের কাছে, সেটা রেখে দেওয়া হবে এমন একটা জায়গায় যেখানে অনেক ভ্যালু একসাথে স্টোর করা যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যালু স্টোরেজ হয় ভেরিয়েবল আর অ্যারেতে। ভেরিয়েবলে একটা আর অ্যারেতে একাধিক। তাহলে ডেটাবেস টেবিলের ডাটা কোথায় এসে থাকতে পারবে? অ্যারেতে, রাইট? তো আমি যদি অ্যারেতে ডাটা রাখি, সেটাকে যদি ম্যাপ করি টেবিলের সাথে, তাহলে অ্যারেটা বোঝা আমার জন্য ইজি। টেবিলটা আমরা খুব সহজে বুঝতে পারি। অ্যারেটার সিনট্যাক্সটা বিট ডিফারেন্ট, কিভাবে ডাটা যাচ্ছে, বাট এখানে কিভাবে ভ্যালু স্টোর হচ্ছে সেটাও কিন্তু আমরা ইজিলি পিক করতে পারবো। সো তার একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখন দিব। মনে করেন যে আমরা ইচ্ছে করেই ইভেন ইন্ডেক্স না রেখে একটু ডিফারেন্ট ইন্ডেক্স কনসেপ্টে যাচ্ছি, যে লাইক কলামের সংখ্যা আমি বাড়িয়ে নিচ্ছি। কলাম কি অনেকগুলো হলো না? কলামের সংখ্যা কিন্তু অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8। তো এখন যদি আমি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী আমি যদি লিখি, যে যদি ডাটা বা আমি বলি এম ডাটা, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে। এটা আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই, এটা একটা অ্যারে। আর এই অ্যারের ভেতরে যদি আমি ভ্যালু রাখতে চাই এম ডাটা অ্যারেতে, তাহলে দুইটা ইন্ডেক্স আমাকে ইনশিওর করতে হবে। আর দুইটা ইন্ডেক্স বিষয়টা কি? দুইটা ইন্ডেক্স হচ্ছে, যে প্রথমটাকে আমরা রো ইন্ডেক্স বলি, দ্বিতীয়টাকে আমরা কলাম ইন্ডেক্স বলি। রো আর কলাম। সো অ্যাসোসিয়েটিভ, রোটা নিউমেরিক হয়ে থাকে আর কলামটা অ্যাসোসিয়েটিভ করা যায় যদি আপনি নিজে বিল্ড করতে চান, অথবা যদি আপনি নিজে 2D অ্যারে বানাতে চান প্রোগ্রামিং করে, বোথ কেসে আপনি নিউমেরিক ইউজ করতে পারেন। বাট মিনিংফুল করতে হলে রোটা নিউমেরিক করা হয় আর কলামটা অ্যাসোসিয়েটিভ করা হয়।
এই কারণে আমরা এভাবে প্র্যাকটিস করার সময় বলি এটাকে বলা হচ্ছে রো আর পরেরটাকে বলা হচ্ছে কলাম, রাইট? বাট আমি যদি একটা ছোট্ট অ্যারে বিল্ড করতে চাই যেটা 2D, আমি যদি বলি দিস 0 0 1 0 1 0 2 0 3 0 4 0 5 1 0 1 1 1 2 1 3 1 4 1 5, রাইট? কিভাবে বলছি একটু খেয়াল করেন। এটা 0 0 0 1 0 2 0 3 0 4 0 5 কিভাবে আসে? 0 রোটা কি কমন, কলামটা কি চলক। সো কলাম একটু যদি এখানে আসি, আমার এই রো এখানে যত ডাটা থাকবে সবার জন্য কি রো কমন, বাট কলাম কি ডিফারেন্ট। আমি যদি এখন বলি যে আমার ভ্যালু 2 3 4 5 and 6, তো সেই ক্ষেত্রে 0 2 এখানে আমি কোথায় ম্যাপিং করব? 0 2 0, তাই না? 2 0 1 2 কার্সরটা এখানে, রাইট? এটা কি আমার 0 2 পজিশন। সো আমি যদি এখানে পজিশনটা লিখি, ভ্যালুটা আমি পরেই লিখলাম, এখানে আমি পজিশনটা লিখতে চাচ্ছি। পজিশনটা হচ্ছে আমার 0 2, ভেতরের ভ্যালুটা কত? লাইক আমার ভেতরের ভ্যালুটা হচ্ছে কত আছে? 0 2 এর ভেতরে আমার ভ্যালুটা আছে 3, ভ্যালু আছে আমার 3, এটা বোঝা গেল? তাহলে ওই পজিশনটা হচ্ছে আমার 0 2 পজিশন। তাহলে চট করে কে বলতে পারে এটা কোন পজিশন? 2 5, একটা একটা করে তো কমাতে হবে, 0 থেকে শুরু হয়েছে না? 2 5 2 5, রাইট? আমি যদি 0 ইন্ডেক্স ধরে নিউমেরিক ধরে আগাই, রোটা আমার 2 0 1 2, সো আমি 2 তে আছি। আর এটা ধরেছিলাম তাই না 5, 3 2, এটা যদি 2 হয় 3 4 5 এখানে, রাইট? তো 2 5, বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি মানে বোথ কেসেই যেতে পারি। আমি প্রোগ্রামিং থেকে ডেটাবেসের দিকে, ডেটাবেস থেকে প্রোগ্রামিং দিকে যেতে পারি, এবং সব ক্ষেত্রেই কি আমার ডাটাগুলো থাকবে কোথায়? ডেটাবেসের ডাটা তুলে নিয়ে যায় এখানেও থাকবে, অ্যারেতেও থাকবে। আর অ্যারের ডাটা যদি আমি ডেটাবেসে আনতে চাই, অ্যারে থেকে নিয়ে সেটাকে সরাসরি আমরা ডেটাবেসের ভিতরে পুশ করার ব্যবস্থা করব। আবার যদি কোনো প্রোগ্রামিং করতে চাই আমরা, যে আমরা একটা ছোট প্রোগ্রামিং করতে চাচ্ছি, ভ্যালু নিতে চাচ্ছি, রাইট? আমি ফর্মের ভেতর থেকে দুইটা ভ্যালু দিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটা নিয়ে অপারেশন করবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো কোথাও না কোথাও রাখতে হবে, আর একাধিক ভ্যালু যেহেতু অ্যারে ছাড়া অন্য কোথাও রাখতে তো সে পারবে না। সো এমন একটা জায়গায় নিব, সেখান থেকে আবার বের করে আমরা ক্যালকুলেশন অপারেশন সবই করতে পারবো। এটা বোঝা যাচ্ছে? সো আমি যে কথাগুলো বললাম একটু মেমোরাইজ করা, এবং সাথে সাথে এই ছোট্ট জিনিসগুলো একটু প্র্যাকটিস করা। হ্যাঁ, এর জন্য আমরা 5 to 10 মিনিটস দিচ্ছি। কোনো কোশ্চিন রাইজ হলে আমাকে প্র্যাকটিসের পরে কোশ্চিন করতে পারেন। ওকে, এবার আমরা পরের বিষয়গুলো একটু দেখি। একটু খেয়াল করেন তাহলে। এই যে এখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত 5 পর্যন্ত এসেছিলাম, তারপরে এখানে এসে কি হবে একটু আমাকে আপনি বলবেন। আপনি বলেন আমার এই ইন্ডেক্সটা, মানে এই দুটার ইন্ডেক্স লেখা কি ঠিক আছে? 0 5 পর্যন্ত গেছে। দেন আমি চাচ্ছি যে আমার কলাম কয়টা? 6টা। দেন পরে আমার পরবর্তী রো শুরু হবে। দেন কি করব আমি? পরবর্তী রো শুরু হবে, দেন আমার কি হবে? মনে করেন আমি ভ্যালুগুলো এরকমই রাখছি, 7 8 9 10 11 12। বেসিক্যালি এখানে যেটা হবে, রো কাউন্টটা বেড়ে যাবে। আমার রো এখন কি 1, এর আগ পর্যন্ত ছিল কি 0, এখন 1, দেন এটা 1 0 1 1 1 2 1 3 1 4 and 1 5। তার মানে এর পরের বার কি হবে? 2 0 2 1 2 2 2 3 2 4 2 5, দেন 3 0।
ওই জিনিসটা খেয়াল করেন, রাইট সাইড কিন্তু 0 to 5 এর বাইরে যাচ্ছে না, বাট রো কিন্তু 1 crore 2 crore 5 crore লাখ crore পর্যন্ত যেতে পারে, কারণ এর কোনো লিমিট নেই, রোর কোনো লিমিট নেই, কলাম ফিক্স। আমরা যদি একটু চিন্তা করি যে ফেসবুকে 200 কোটি ইউজার রয়েছে, এখন ফেসবুকের অ্যাকাউন্ট আবার ক্লোন হচ্ছে, তো ধরে নিতে পারি 400 কোটি ইউজার সেখানে রয়েছে, তার মানে সেখানে 400 কোটি রো রয়েছে। কলাম যদি আমার কাছ থেকে যা নিচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর যদি বার্থ ডেট, এই 5টা-6টা ভ্যালুই রাখে, তাহলে কলাম কয়টাই? 5-6টাই। এটা কি হেরফের হচ্ছে? এটা কি বেশি কম হচ্ছে? হচ্ছে না, হচ্ছে কি বেশি রো সংখ্যা বাড়ছে। ক্লিয়ার? না, তো ছিল অ্যারে সম্পর্কে সিনট্যাকটিক্যাল আলোচনাটা, অ্যারের প্র্যাকটিসটা বা অ্যারের ইউজ করে প্রোগ্রামিং এর যে প্র্যাকটিস গুলো সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। এই অ্যারের ইউজ যখন আমরা ফ্রেমওয়ার্কে প্রজেক্ট শুরু করব তখন আছে ব্যাপক, রাইট? যে ব্যাপক আকারে এর ইউজ আসবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা বা যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি, এটা তো ছিল আমাদের দেওয়া নামের কোনো একটা অ্যারে, রাইট? আমি দিচ্ছি এটা ইউজার ডিফাইন অ্যারে। অ্যারে দুই রকমের বেসিক্যালি, আমি যদি বলি যে ডিক্লারেশন অনুযায়ী ইউজার ডিফাইন অ্যারে আর পিএসপি গ্লোবাল অ্যারেস। পিএসপি তে 8টা গ্লোবাল অ্যারে রয়েছে যেটা প্রি ডিক্লেয়ার্ড, আগে থেকেই ডিক্লেয়ার্ড থাকে এর মেমোরির ভেতরে ইনবিল্ড। পিএসপি তে এই 8টা অ্যারে ইনবিল্ড অবস্থায় আছে, প্রয়োজনে এদেরকে ইউজ করা হয়ে থাকে, রাইট? অ্যারের কনসেপ্ট সেম, যে একটা নাম বাট একাধিক ভ্যালু সে স্টোর করে। এখন গ্লোবাল অ্যারে চেনার উপায় কি বা দেখার উপায় কি? যখন আমার হাতে নেটবিনস আছে, আমার হাতে সাবলাইম টেক্সট আছে, অথবা আমার হাতে কোনো একটা পাওয়ারফুল এডিটর আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি সাপোর্ট করে, সেখানে আপনি পিএসপির সকল বিল্ট ইন ফাংশনালিটিস, গ্লোবাল অ্যারে, স্টেটমেন্টস, লাইব্রেরিজ সবই আপনি দেখতে পারেন। তো গ্লোবাল অ্যারে গুলো $_ দিয়ে শুরু হয়, রাইট? ডলার এবং আন্ডারস্কোর দিলে সে কিন্তু আমাকে সাজেস্ট করছে, এবং সাজেস্ট করা যে 8টা গ্লোবাল অ্যারে দেখতে পাচ্ছি, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এক একজনের কাজ এক এক রকমের, রিপিট করছি, এক একজনের কাজ এক এক রকমের। তো কুকির কাজ একরকম, ইএনভি, ফাইলস, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার, সেশন, এক একজন এক এক ভাবে ইউজ হয়ে থাকে। রাফলি বলছি, কুকি এবং সেশন একদম উপরেরটা এবং একদম নিচেরটা। কুকি এবং সেশন ব্রাউজারের মেমোরি ইউজ করে। আমরা যদি ব্রাউজারের টেম্পোরারি মেমোরি ইউজ করতে চাই, সেশন ইউজ করি। ব্রাউজারের আমি যদি সেকেন্ডারি বা ক্যাশ মেমোরি ইউজ করতে চাই, তখন কুকি ইউজ করি। রেস্ট বাকি 6টা র্যাম, মেশিনের র্যামে ডাটা রাখে। অ্যারে তো ডাটা রাখে, তাই না? কোথায় ডাটা রাখে? অ্যারে যখন আমরা যে অ্যারে গুলো তৈরি করি, সেই অ্যারে গুলো রান টাইমে র্যামে ডাটা রাখে। আমরা যে অ্যারে গুলো তৈরি করছি, কিছুক্ষণ আগ পর্যন্ত যে অ্যারে গুলো আমরা তৈরি করছিলাম, সবাই ডাটা কোথায় রাখছে? র্যামে, এবং সেখান থেকে তুলে আমাকে দেখাচ্ছে। ভেরি সিম্পল। বাট যখন আমি গ্লোবাল অ্যারেতে আসলাম, প্রোগ্রামিং এর কনসেপ্টকে ইজি করার জন্য, ওয়েবের ডেভেলপমেন্টটাকে ইজি করার জন্য পিএসপি নিজের থেকে এমন দুইটা অ্যারে তৈরি করে রেখেছে যে অ্যারে ব্রাউজারের মেমোরি অ্যাক্সেস করতে পারবে। কুকি সেকেন্ডারি বা ক্যাশ মেমোরি অ্যাক্সেস করে, আর সেশন প্রাইমারি মেমোরি বা টেম্পোরারি মেমোরিটা ইউজ করে থাকে। ইএনভি আর ফাইল, এই দুটো অ্যারে ইউজ হয় ফাইল রিলেটেড ডাটাগুলো ক্লায়েন্ট থেকে সার্ভারে নিয়ে যাওয়ার জন্য। গেট এবং পোস্ট ডেটা, ফরম্যাট ডাটা হিডেনে এবং ইউআরএল এর মাধ্যমে ক্লায়েন্টের ডাটা সার্ভারের কাছে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে গেট আর পোস্ট। সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এই দুইটা অ্যারে। এছাড়া আছে রিকোয়েস্ট আর সার্ভার। আমি কোন মেশিন থেকে রিকোয়েস্ট হচ্ছে তার যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট অ্যারেটা ইউজ করে থাকি, আর আমার কোড কোন সার্ভারে রান করছে সেই সার্ভারের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা সার্ভার অ্যারেটা ইউজ করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ, রাইট? সো প্রোগ্রামিং এর ভিন্ন ভিন্ন স্টেজে এই অ্যারে গুলোর ইউজ আছে। বাট ইএনভি মানে সকল গ্লোবাল অ্যারেস প্রবাবলি 7 এ গিয়ে ডেপ্রিকেশনে চলে যাবে। এর নতুন ইউজ বা নতুন কিছু আসবে যা এটাকে রিপ্লেস করবে। স্টিল 5.6 এ স্ট্রংলি আছে, এবং আপনারা যখন which is still available but deprecated, that means এটা লিগেসির জন্য রেখে দেওয়া হয়েছে। লিগেসি তুলে নিলে বাদ দিয়ে দেওয়া হবে। লিগেসি বলতে বোঝায়
যে আমি আগের গুলোকে এখনো সাপোর্ট করছি, রাইট? আগের ইনফরমেশন গুলোকে, লাইক আমি docx বা doc ফাইল আমি কি উইন্ডোজ 10 এও রান করাতে পারি, কারণ সে লিগেসি মেইনটেইন করছে। যদি লিগেসি মেইনটেইন না করতো তাহলে ডক ফাইল এখানে এসে কি হয়ে যেত, কারাপ্টেড ফাইল হিসেবে দেখা দিত, সামথিং লাইক। সো সকল গ্লোবাল, একটু খেয়াল করেন, সকল গ্লোবাল অ্যারেস কি ডেপ্রিকেশন এর কথা বলছে। এটাকে কিন্তু এই ডেপ্রিকেটেড বলেছে, সকল গ্লোবাল অ্যারেকেই সে ডেপ্রিকেটেড বলছে, except this রিকোয়েস্টটা ডেপ্রিকেশনে যায় নাই, which is still, but এই যে সার্ভারটা কিন্তু ডেপ্রিকেটেড, সেশন অ্যাজ ওয়েল, হ্যাঁ এটাও ডেপ্রিকেশনে গেছে। বাট এটাকে ধরার জন্য বা পরবর্তীতে ইউজটা ডিফারেন্ট স্টাইলে নেয়ার জন্য হয়তো কাজ চলছে, বাট স্টিল এরা কিন্তু রেখে দিয়েছে প্রোগ্রামিং এর স্বার্থে। যে এতটুকু আমরা বলে নিতে পারি যে সফটওয়্যার ডেভেলপমেন্টে গ্লোবাল অ্যারের গুরুত্ব, গ্লোবাল অ্যারেস এর গুরুত্ব মানে অপরিসীম বলা যায়, যার গ্লোবাল অ্যারে না থাকলে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট বিশেষ করে পিএইচপি তে করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। কারণ আমি একটা অথেন্টিকেশন প্যানেলও তৈরি করতে পারবো না উইদাউট গ্লোবাল অ্যারেস। আমি ফরম্যাট ডাটা সার্ভার পর্যন্ত নিতে পারবো না, তাহলে আমি ডাইনামিক করব কিভাবে সাইট, যেটা বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে অ্যারে সম্পর্কে কিছু ধারণা আমরা পেলাম, আর গ্লোবাল অ্যারের ইন্ডেক্স গুলো কিভাবে জেনারেট হয়। গ্লোবাল অ্যারের ইন্ডেক্স গুলো নিউমেরিক হতে পারে, গ্লোবাল অ্যারের ইন্ডেক্স গুলো অ্যাসোসিয়েটিভ হতে পারে। রিপিট করছি, গ্লোবাল অ্যারের ইন্ডেক্স গুলো নিউমেরিক হতে পারে, গ্লোবাল অ্যারের ইন্ডেক্স গুলো অ্যাসোসিয়েটিভ হতে পারে। বিশেষ করে আমরা যখন ইউজ করব পোস্ট আর গেট, এটা আমাদের উপরেই নির্ভর করবে তার ইন্ডেক্স কি হবে। মূলত ইন্ডেক্স গুলো অ্যাসোসিয়েটিভ কনসেপ্টেই নিয়ে যাওয়া হয়। ক্লিয়ার? সো আমরা একটা ছোট্ট ফর্ম তৈরি করি, যার লেভেল থাকবে ফার্স্ট নেম, পাশে একটা ইনপুট বক্স, নিচে আরেকটা লেভেল থাকবে লাস্ট নেম, তার পাশে একটা ইনপুট বক্স, মাঝে একটা বাটন থাকবে ক্লিক, আর তার নিচে আরেকটা লেভেল থাকবে ফুল নেম, পরে রাইট সাইডের বক্সটা ফাঁকা। ঠিক এরকম একটা ফর্ম তৈরি করি টেবিল দিয়ে। ফার্স্ট নেম ইনপুট বক্স, লাস্ট নেম ইনপুট বক্স, দেন নিচে কি একটা বাটন, তার নিচে থাকবে কি ফুল নেম, পরে তার রাইটের জায়গাটা থাকবে কি ফাঁকা। এটা আমরা তৈরি করে ফেলি। দেখেন আমি আমাদের প্রজেক্টে একটা ফাইল করছি, ডে 13 এর মধ্যে নতুন করে নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, ফাইলের নাম দিচ্ছি method.php। ঠিক আছে, এটা কিন্তু একটা পিএসপি ফাইল আমি নিলাম। যেহেতু HTML এর কোড লিখবো, আমি আগে থেকে সবকিছু ফেলে দিয়ে HTML এর জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। যে HTML এর ফর্ম সম্পর্কে আমরা জানি, টেবিল, এগুলো আমরা অনেক আগেই শিখেছি। আমি বলেছিলাম 4টা রো দরকার পড়বে, 4টা রো আমি বানিয়ে নিলাম। ফর্মে অ্যাকশনও থাকবে এবং মেথডও পাওয়া যাবে। মেথড আমি লিখছি পোস্ট, যা দুইটা হতে পারে, পোস্ট আর গেট। নাও আমি বলছি ফার্স্ট নেম এবং পরের যে কলামটা টেক্সট হবে, টাইপ টেক্সট, এন্ড নেম আমি বলছি ফার্স্ট আন্ডারস্কোর নেম। একইভাবে এটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি দ্বিতীয় রোতেও। এটা আমি বলছি লাস্ট নেম, তো সেই ক্ষেত্রে এখানে আমি বসিয়ে দিচ্ছি লাস্ট নেম। এখানে এসে আমি একটা টাইপ বাটন বা সাবমিট বাটন দিব, সাবমিট।
নেমটা আমি btn হিসেবে রাখছি আর ভ্যালু আমি বলছি ক্লিক আর এখানে লাস্টে এসে বসবে ফুল নেম সো এই ফাইলটা মেথড ফাইলটাকে যদি আমরা রান করাই তাহলে যেটা আমরা দেখতে পারবো মেথড ফাইলটাকে আমি রান করেছি যে টেবিলের একটা ছোট্ট ইয়ে এসেছে যেটাকে আমি আরেকটু গুছিয়ে মাঝখানে আনার চেষ্টা করি border 1 align সেন্টারে এসেছে রাইট সো এখানে আমি ফার্স্ট নেম লিখবো এখানে আমি লাস্ট নেম লিখবো এখানে বেসিক্যালি এটা ক্লিক এটা টেক্সট হয়েছে টেক্সট তো আর হবে না এটা কি হবে ইনপুটের টাইপ সার্চ কেন হয়েছে সাবমিট হবে সাবমিট হলে এটা অটোমেটিক বাটন হয়ে যাবে একটু খেয়াল করেন ক্লিক করলে লোড হচ্ছে খেয়াল করেছেন এই যে এখানে একটু কাপাকাপি করছে তার মানে লোড হচ্ছে আচ্ছা তো আমার টার্গেটটা কি আমি এখানে ফার্স্ট নেম দিব এখানে লাস্ট নেম দিব ক্লিক দিব ফুল নেম আসবে তার মানে আমি ইউজারের ডাটা নিতে শিখছি ইউজার আমাকে ডাটা দেবে সেই ডাটাটা ধরবো কনক্যাট করে ফুল নেম দেখাবো সো কনসেন্ট্রেট করবেন কারণ আমি এরপরে একটা ছোট্ট টাস্ক দিব যে আমি যেহেতু নাম কনক্যাট করে দেখাবো অপারেটর আমরা দেখিয়েছি আপনি দুইটা ভ্যালু দিয়ে প্লাস বাটন প্রেস করবেন যোগ হয়ে যাবে মাইনাস বাটন প্রেস করবেন বিয়োগ হয়ে যাবে মাল্টিপ্লিকেশন বাটন প্রেস করবেন মাল্টিপ্লাই হয়ে যাবে রাইট এটা আপনাদের করতে পারতে হবে তো মেথড ইউজ করা হয়েছে পোস্ট আর গেট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা ফুল নেমটাই টিডির মধ্যে দেখাবো এখন আরেকটা জিনিস অ্যাকচুয়ালি একটু না আলোচনা করলেই নয় যা আমাদের করতেই হবে আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্টেন্ট সিনট্যাক্সটা যার জন্য আমরা এত কয়েকদিন ধরে কাঠখড় পুড়িয়েছি এই যে এই ফাংশন নামে যে সিনট্যাক্সটা আছে সেটা যা মূলত কি করবে কোনো একটা প্রবলেমের সলিউশন আমাকে দেবে কনক্রিট কোনো একটা প্রবলেমের সলিউশন কোথাও যদি ডিফাইন করা থাকে সেটাকে আমরা কি বলে থাকি ফাংশন বেসিক্যালি এই সিনট্যাক্সটার জন্যই আমরা এর আগে সকল সিনট্যাক্স শিখতে আসছি রাইট যে কোনো একটা প্রবলেম আমরা যদি একেবারে করা শুরু করি এবং মাঝপথে যদি কোথাও গন্ডগোল হয় তাহলে আবার নতুন করে ভেঙে আমাকে শুরু করতে হয় যদি আমি বলি যে মাটি দিয়ে কিছু একটা বানাবো বানিয়েওছি রাইট মাটি দিয়ে নিখুঁত কোনো একটা কিছু আমাকে বানাতে বলা হচ্ছে যেখানে কোনো জোড়াতালি থাকবে না রাইট তো তখন আমি বানাতে কোথাও এক জায়গায় আমি এমন কিছু বানালাম যা বেসিক্যালি আমার কাস্টমার যা করতে বলেছিল সেটা হয় নাই তো ওইটা যদি কাস্টমারের মন মতো করতে হয় তাহলে আবার ভেঙে ফেলে নতুন করে করতে হবে বাট আমি যদি এমন কোনো পদ্ধতিতে তৈরি করি পার্ট বাই পার্ট যে লাইক আমি যদি এই টেবিলটার কথাই বলি যে টেবিলটা যদি আমি একবারে তৈরি করি একটা কার্ড দিয়ে কার্টের মন্ডকে আমি একটা মেশিনে ঢুকিয়ে কোনোভাবে হয়তো ডেভেলপ করলাম অথবা আমি কেটে একটা টেবিলের রূপ দিলাম রাইট এখন আমাকে আমার কাস্টমার বললো যে ওই কর্নারটা ওইরকম কেন হলো আমি এটা তো চাচ্ছি না তুমি রাউন্ড করে ফেলেছো আমার স্কোয়ার দরকার তো আপনি কি আবার ওখানে কার্ড লাগাবেন লাগালে কি আর আগের মতো থাকবে রাইট বাট আমি যদি পার্ট বাই পার্ট করতাম যে উপরের তাকটা ড্রয়ার গুলো পায়া গুলো আলাদা আলাদা করে তাহলে আমাকে চেঞ্জ করতে হতো কোনগুলো শুধুমাত্র ওই জায়গাটা রাইট এখন কথা হচ্ছে যে একটা সবকিছু যদি একজন দায়িত্ব দিয়ে দেওয়া হয় একই সলিড প্রোডাক্ট দিয়ে বা অবজেক্ট দিয়ে যদি কোনো একটা প্রোডাক্ট বানাতে বলা হয় একজন দুইজন ম্যাক্সিমাম সেখানে কাজ করতে পারবে রাইট আদারওয়াইজ তো বসারই জায়গা পাবে না ওই কার্ডটাকে খোদাই করবে বা কি করে আমি যদি বলি যে এই টেবিলটা বানাতে 10 জনকে আমি লাগাবো তারা কাজ করতে পারবে বাট আমি যদি 10টা পার্ট বানাতে বলি যে 10টা পার্ট তোমরা ইন্ডিভিজুয়ালি বানাও দেন স্ক্রু দিয়ে টাইট করে দাও খুব কম সময়ে সেটা ডেভেলপ হয়ে যাবে বিষয়টা বোঝা যাচ্ছে আচ্ছা তো ফাংশনের কাজটা কি ফাংশনের কাজ হচ্ছে প্রবলেমের সলিউশন তৈরি করে রাখা প্রবলেমের সলিউশন কেন তৈরি করে রাখতে হবে একটা প্রজেক্ট কালেকশন অফ সলিউশন প্রবলেম বলা হয় যে আমি কোনো একটা বড় প্রবলেমের ছোট ছোট করে সলিউশন তৈরি করে রেখেছি ওটা যখন আমি এক জায়গায় নিয়ে আসি আমার বড় প্রবলেমের সলিউশনটা হয়ে যাচ্ছে
আমাকে ক্লাসরুম বানাতে বলা হয়েছে প্রোগ্রামিং করে। তো আমি যদি এই কর্নার থেকে ক্লাসরুম বানানো শুরু করি এবং আমি এমন মাপের একজন ডেভেলপার যে আমি সব পারি বাট ফ্যান বানাতে পারি না, আমি আটকে গেলাম, রাইট? অথবা অনেক সময় আমার লেগে গেল, যেটা বোঝা যাচ্ছে। অথবা ফ্যান আমাকে কিনে এনে ওখানে বসাতে হলো, এলোমেলো হয়ে যাবে সবকিছু, রাইট? বাট আমি যদি এটাকে স্মুথলি ডেভেলপ করতে চাই, একজন যখন চেয়ার টেবিলের দায়িত্ব দেওয়া হচ্ছে, একজনকে ল্যাপটপ বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, একজনকে এসি বানানো, একজনকে ফ্যান বানানো, একজনকে লাইট, একজনকে সিলিং বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু জেনে বুঝে দেওয়া হচ্ছে যে সে ওটা পারবে কি পারবে না, রাইট? ইন্ডিভিজুয়াল পার্সন ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি করার দায়িত্ব পাচ্ছে এবং সবকিছু একটা জায়গায় এনে সেট করলে সেটা একটা প্রজেক্টে রূপ নিচ্ছে। কাজটা অনেক ফাস্টার হচ্ছে, কাজটা অনেক স্মুথ হচ্ছে এবং সাথে সাথে রিস্ক ফ্রি থাকছে, সেটা বুঝতে পেরেছে? সো যখন প্রজেক্ট ডেভেলপ করা হয় ছোট ছোট টাস্কে ভাগ করা হয়। আপনারা যেটা দেখবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, SDLC, থিওরিটিক্যাল আলোচনা আছে, ওয়েবে ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালস আছে, এটা কয়েকবার দেখার চেষ্টা করবেন। বিশেষ কিছু বিষয় বা ম্যাক্সিমাম বিষয়গুলোই বুঝতে পারবেন না, বাট অ্যাটলিস্ট মাথার মধ্যে গেঁথে যাবে যে একটা সফটওয়্যার ডেভেলপ করতে রিয়েলি কি কি করার প্রয়োজন পড়ে। আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলো বা আমরা ডেভেলপাররা ওই প্র্যাকটিসটা করি না যখন ফ্রিল্যান্সিং করি বা ছোট কোনো সফটওয়্যার ফার্মে কাজ করি। যদি কোনো বড় প্রজেক্টে কাজ করার এক্সপেরিয়েন্স হয়, বড় কোনো সফটওয়্যার ফার্মের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স হয়, তারা সকল প্রজেক্ট ওয়েল ডকুমেন্টেড ওয়েতে করে এবং তখন তারা ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মেনটেন করে। এখানে 7টা স্টেপ রয়েছে, যার 6টাই কি ডকুমেন্টেশন আর একটা হচ্ছে কোডিং। 6টাই কি কাগজে কলমে কাজ আর একটা হচ্ছে কোড রিলেটেড জব, যা অ্যাকচুয়ালি করা হয়ে থাকে 6 নাম্বার পজিশনে। সো ফার্স্টে হয় অ্যানালাইসিস, দ্বিতীয়ত হয় ফিচারিং, ঠিক আছে, 3 নম্বরে হয় UML ডিজাইন, দেন টেস্ট কেস এন্ড ইউজ কেস রাইটিং, দেন ডেটাবেস ডিজাইন, তারপরে আসে কি কোডিং, এরপরে আসে টেস্টিং। এই হচ্ছে 7টা স্টেপ, রাইট? বাট প্রত্যেকটা স্টেপ হিউজ। এর মধ্যে সবচেয়ে বড় স্টেপ হচ্ছে ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ, UML ডিজাইন। সো যার মাধ্যমে যা বেসিক্যালি একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলে। যারা সিনিয়র প্রোগ্রামার তারা ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরো সিস্টেম দাঁড় করে ফেলে, কোডাররা চোখ বন্ধ করে কোড লিখে। তাদের মাথায় আর কোনো কিছু খাটানোর কোনো দরকার নেই, যা খাটানোর সব ওখানে খাটিয়ে দেওয়া হয়েছে। কয়টা ক্লাস হবে, তার ভেতরে কি ফাংশন হবে, কি প্যারামিটার যাবে, কি আউটপুট আসবে, সব ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়ে থাকে। আর ওই ডকুমেন্টেশন দেখে ইউজ কেস রাইট করা হয়, টেস্ট কেস রাইট করা হয়, ডেটাবেসকে ডিজাইন করা হয়। আর সবকিছু যখন কোডারের হাতে থাকে, কোডার যদি সিনট্যাক্স লিখতে পারে যথেষ্ট, রাইট? সো কোডিং বা কোড করার মেশিন, যেটাকে হিউম্যান বিং যে কাজটা করে থাকে এখন, পরবর্তীতে সেটা মেশিনের আন্ডারেই চলে যাবে। বেসিক্যালি প্রোগ্রামিং হবে তখন থিঙ্কিং, কাইন্ড অফ থিঙ্কিং। এটা নেক্সট 8 to 10 ইয়ার্স টাইম হয়তো আর আছে, যেখানে মানুষ বসে বসে কোড লিখবে। এখন অনেক সিস্টেমে ডেভেলপ হয়ে গেছে যে ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ যদি প্রপার ওয়েতে দেওয়া হয়, সেই মডেল ল্যাঙ্গুয়েজকে কোডে তারা ট্রান্সফার করে দিচ্ছে, রাইট? সো এটা যদিও অতটা পারফেক্ট না, বাট পারফেকশনে আসতে বেশি সময় হয়তো লাগবে না। ওকে, তো বেসিক্যালি ফাংশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এতটাই ইম্পর্টেন্ট যে আমরা যখন ফাংশন নিয়ে কথা বলি, ফাংশনের ক্ষেত্রে যেটা নর্মালি বলা হয়ে থাকে যে আপনি ফাংশন কেন লিখবেন, কিভাবে লিখবেন, সবকিছুই আপনাকে বুঝে শুনে করতে হবে। এবং ফাংশনকে ডিটেলে যাব, বাট ফাংশন সম্পর্কে একটু বলে নেই যে ফাংশনের মূলত 2টা পার্ট থাকে। পার্ট বলতে বোঝাচ্ছি যে একটা দিয়ে কল করা হয়, আরেকটা জায়গায় ডেফিনেশন বলা থাকে, রাইট? যে একটা পার্ট হচ্ছে কলিং। আমি এখানে থেকে যদি বলি যে ফাংশনের পার্ট কি, 2টা পার্ট আছে ফাংশনের। একটা হচ্ছে কলিং, একটা জায়গা থেকে ডাকা হয়, আর আরেকটা জায়গায় কি করবে সেটা বলা থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে বেসিক্যালি ডেফিনেশন। আর ফাংশনের মূলত টাইপ 2টা। টাইপ কি কি? বিল্ট ইন আর ইউজার ডিফাইন। বিল্ট ইন যেটা বেসিক্যালি PHP-র
লাইব্রেরিতে আছে সেগুলোকে বলা হয়ে থাকে বিল্ট ইন। PHP এর বিল্ট ইন ফাংশনালিটি আছে 1100। বেসিক্যালি জেন্ড সার্টিফিকেশন বলে একটা সার্টিফিকেশন কোর্স আছে, ওই কোর্সটাতে PHP বিশেষ যে ফাংশনালিটি আছে জেন্ড সার্টিফিকেশনের জন্য PHP ফাংশনের উপরে ওখানে 6 থেকে 8টা স্পেসিফিক ক্লাস আছে এবং ওখানে 100% কোশ্চেন, 100টা কোশ্চেনের মধ্যে প্রায় 25 থেকে 30টা কোশ্চেন ফাংশনের উপরে আসতে পারে। তো এটা এরকম যে আপনি PHP কে ভালো মতো জানেন, চিনেন এবং PHP দিয়ে কি করা যায় সেটা যদি আপনার ভালো নলেজ থাকে আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন যখন আপনি PHP এর মাধ্যমে প্রোগ্রামিং করবেন। আর আমি তাকে চিনি না, জানি না, বাট আমার নলেজ আছে, আমি ডেভেলপ করে নিতে পারি। আমি জানি না যে এই কাজটা করা আছে, বাট ওই কাজটা করতে আপনি 10 ঘন্টা ব্যয় করে সলিউশনটা বের করে ফেলেছেন। যদি আপনি নামটা জানতেন বা সার্চ করতেন বা যদি কনসেপ্ট থাকতো আপনি হয়তো 10-5 মিনিটের এফোর্টে সেই লাইব্রেরি থেকে সেটাকে টান দিয়ে নিয়ে ইউজ করতে পারতেন। পার্থক্য এখানেই হয়ে যায় সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের আর রেগুলার ইঞ্জিনিয়ারদের। দুজনের নলেজ লেভেল ঠিকই থাকে, একজন নিজে ডেভেলপ করার প্ল্যান করে আরেকজন লাইব্রেরি খোঁজার চেষ্টা করে। সাকসেসফুল কে হয়? যে লাইব্রেরি খোঁজে, ফার্স্ট টাইম এরর ফ্রি, কারণ 1000 টাইম ইউজ হয়েছে, 1000 টাইমস বেটার প্রোগ্রামার সেটা ডেভেলপ করেছে। ক্লিয়ার? ওকে, সো built in functionalities আর user defined যে functionalities আছে যেটা আমরা লিখব, user defined যে ফাংশনালিটি আছে সেটা বেসিক্যালি আমরা যে ফাংশন গুলো লিখবো সেগুলোকে বলছি। এতটুকু বলে রাখি, আমরা সিনট্যাক্স নেক্সট ডেতে দেখবো, আজকে দু একটা সিনট্যাক্সের ইউজ দেখবো। ফাংশন কি? যেখানে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন তৈরি করা থাকবে, সেটাই কি ফাংশন। সিনট্যাক্স আছে, ফাংশনের নাম থাকতে হবে এবং তার সলিউশনটা একটা মানে কার্লি স্টার্ট এবং ক্লোজিং এর মধ্যে থাকতে হবে। তার মানে একটা আবদ্ধ জায়গাতে যার একটা নির্দিষ্ট নাম আছে সেখানে সলিউশন থাকবে। নাম ধরে আমরা ডাকলেই ওই কোডটুকু বারবার ইউজ করতে পারবো। রাইট? ফাংশনের বেনিফিট কি? যার কোড বারবার ইউজ করা যায়, যে কাজ থেকে আমরা বারবার ইউজ করতে পারি। দ্যাট মিনস আমি যদি ফাংশন বেসড করি, এই ল্যাপটপ যদি আমি একটা বানাই, আমি 20টা টেবিল আছে, 20টা টেবিলে কপি করে পেস্ট করে দিতে পারবো। 20 জায়গা থেকে কল করব, এক জায়গা থেকে তার আউটপুট জেনারেট হবে। ঠিক আছে? যে আমি এক জায়গায় সলিউশন করে রেখেছি, লাইক আমি সলিউশন করে রেখেছি হচ্ছে আমার এই অফিসের একটা নির্দিষ্ট কর্নারে, বাট আমি কল করছি এই টেবিলে বসে, আউটপুটটা কোথায় দেখাবে? এই টেবিলে। ওখানে সলিউশনটা করা আছে, বাট আমি কল করেছি ওখান থেকে, সে ওখানকার আউটপুটটা এখানে এনে সুন্দর করে বসিয়ে দেবে। ওকে, তো বিল্ট ইন ফাংশনালিটির ইউজ বেসিক্যালি আজকে হবে, যে কারণে আমি এখানে এসেছি, কারণ আমি দেখাতে চাচ্ছি যে অ্যারেতে ডাটা যাবে এবং অ্যারের ডাটাগুলো আমি কিভাবে দেখতে পারি। অ্যারের ডাটা দেখার জন্য PHP এর একটা ফাংশন আছে, একটা বললে ভুল হবে, দুইটা ফাংশন আছে, প্রিন্টার আর পারডাম। সো আমরা প্রিন্টারের ইউজ করব। প্রিন্টার দিলে যেটা হবে যে অ্যারে ভেতরে যত ডাটাই থাক, 100 থাকার 500 বা 2টা বা 5টা, সে সুন্দর করে বলে দেবে এই ইন্ডেক্সে এই ডাটা, এই ইন্ডেক্সে এই ডাটা। রাইট? ইন্ডেক্স কিভাবে জেনারেট হবে? ইন্ডেক্স জেনারেট হবে বেসিক্যালি আমরা যখন একটা ফর্ম তৈরি করেছি, ফর্মের মেথড আছে, আমরা একটু খেয়াল করি, পোস্ট। আর আমি যখন সাবমিট বাটন প্রেস করব, ওই যে কিছুক্ষণ আগে গ্লোবাল অ্যারে বলছিলাম না, $_get post, সো পোস্ট অ্যারের ভেতরে এই ফর্মের ডাটাগুলো ঢুকে যাবে অটোমেটিক। এটা PHP তার ব্রেন থেকে এটাকে ডেভেলপ করেছে। সো ফর্মের ডাটা চলে যাবে কোথায়? অ্যারেতে। অ্যারে চিনে কি? ইন্ডেক্স আর ভ্যালু। তো আমি যখন ইনপুট বক্স, এই যে ফার্স্ট নেম ইনপুট বক্সের মধ্যে কোনো ডাটা লিখবো, যে লাইক আমি শফিউল লিখেছি, ওই ইন্ডেক্সটা অ্যারের ইন্ডেক্স হবে কি? এই নামটা ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা অটোমেটিক ওই ইন্ডেক্সের কি হয়ে যাবে? অ্যারের ইন্ডেক্স হয়ে যাবে। আর আমি ইনপুট বক্সে যা লিখবো সেটা হয়ে যাবে কি? তার ভ্যালু। নেম অটোমেটিক অ্যারের ইন্ডেক্স হয়ে যাবে। দেখেন আমি একটু দেখাচ্ছি। সো মেথড অ্যাকশনটা বেসিক্যালি আমি কোথায় ডাটাটা পাঠাতে চাচ্ছি, এখানে সার্ভার পেজ আলাদা হতে পারে, সার্ভার পেজ সেম হতে পারে। সার্ভার পেজ যদি আমি method.php বলি তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আর যদি আমি ডিফারেন্ট পেজের কাছে ভ্যালুটা পাঠাতে চাই, পেজের অ্যাড্রেস এখানে আমাকে দিতে হবে। তো আমি এই ফাইলটাতে একটু রান করাই এবং আমি পোস্ট নামে যে গ্লোবাল অ্যারেটা আছে সেটা এখানে প্রিন্ট করে দেখাই। PHP দিয়ে প্রিন্ট করতে হবে। আমি দেখিয়েছিলাম যে HTML এর যে কোনো লোকেশনে PHP লেখা যায়। সো ইকো দিয়ে আমি HTML এর একটা ট্যাগ লিখবো, প্রি প্যাটার্ন ট্যাগ, যাতে অ্যারের ভেতরের ডাটাগুলোকে সুন্দর করে দেখায়। প্রিন্টারের ভেতরে $_ যখন পোস্ট দিচ্ছি, এটা কিন্তু অল ক্যাপসে যায়। এবার একটু খেয়াল করেন যে আমি যখন শুরুর দিকে এসেছি আমার অ্যারে ব্ল্যাঙ্ক, রাইট? আমি বাটন প্রেস করেছি সাবমিট,
এই বাটনটা যখন প্রেস করেছি তখন একটু খেয়াল করেন আমার ফর্মটা সাবমিট হয়েছে। ফর্মের ভেতরে তিনটা ফিল্ড ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম আর বাটন। তিনজনের নাম ছিল। প্রথম ইনপুট বক্সটার নাম ছিল ফার্স্ট নেম, দেখেন ফার্স্ট নেম আছে না। দ্বিতীয় ইনপুট বক্সের নাম ছিল কি লাস্ট নেম, আর এই বাটনের নাম ছিল কি বিটিএন। বাটনের ভ্যালু ছিল কি ক্লিক। তো একইভাবে আমি যদি এখন এখানে লিখি শফিউল আলম, এবার ক্লিক করি, তাহলে প্রথম ইনপুট বক্সের ভ্যালুটা দেখেন ফার্স্ট নেমে, আর দ্বিতীয় ইনপুট বক্সের ভ্যালুটা লাস্ট নেমে ভ্যালু হিসেবে বসে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন বলতে পারেন যে এই ভ্যালুটা কিভাবে দেখাচ্ছে। ওই যে প্রিন্ট আর যেমন যে পিএসপি ফাংশনটা ইউজ করেছি, ওর ভেতরে প্রোগ্রামিং করে পিএসপি ডেভেলপাররাই বলে রেখেছে এখানে যদি কোনো অ্যারের নাম দিয়ে দেওয়া হয় আর অ্যারেতে যদি কোনো ভ্যালু পাও তুমি দেখিয়ে দেবে, এক্সপোজ করে দিবা যে এর ইন্ডেক্স কি আর ভ্যালু কি। যে কোনো জায়গায় আমি নিতে পারি। সেভ হয় নাই কিন্তু আমার ডাটাটা রান টাইমে ক্লায়েন্ট থেকে সার্ভারে গেছে এবং সার্ভার ওই ভ্যালুটা পোস্ট অ্যারের ভেতরে রেখেছে এবং ওই অ্যারেটাকে আমি দেখিয়ে দিয়েছি পিএসপি প্রোগ্রাম করে। প্রোগ্রামটার নাম কি প্রিন্টার, ফাংশনটার নাম কি প্রিন্টারের মাধ্যমে অ্যারের ডাটাটাকে আমি এক্সপোজ করেছি। তো এরকম করলে তো হবে না, আমাকে দেখাতে হবে শুধু ফুল নেম শফিউল আলম পাশাপাশি দেখাবে। এটা করার উপায় কি? এটা করার খুব সহজ উপায় হচ্ছে যে অ্যারের ভ্যালুটা আমি ইকো করে দিব ইন্ডেক্স ধরে, $_ পোস্ট ইন্ডেক্সের নাম কি ফার্স্ট _ নেম। কনক্যাট করতে হয় কি দিয়ে? ডট দিয়ে, তাই না? মাঝে একটা স্পেস দিলাম, আবার ডট দিলাম, $_ পোস্ট ইন্ডেক্সের নাম কি লাস্ট _ নেম। সো আমি সেমিকোলন দিলাম। এবার উপরের এই অ্যারে প্রিন্টটাকে আমি ডিসেবল করে রাখছি। লেটস চেক যে আমি শাহিল আলম এটা দিয়ে যখন আমি ক্লিক করছি এখন এখানে আউটপুট দেখাচ্ছে কি শাহিল আলম, রাইট? আমি যদি বলি শাফানা আলম, আমি ইচ্ছে মতো ভ্যালু দিয়ে লিখতে পারি, ক্লিক করতে পারি, কনক্যাট করে আমি দেখাতে পারি। সেটা বোঝা যাচ্ছে? এই এক্সাম্পলটাই প্রয়োজনে দেখে দেখে আপনারা এখন করবেন। এই অ্যারেটাতে ডাটা আসছে কিভাবে? লজিক, এই মেথড যখন ফর্মের মেথড যখন আমার পোস্ট, তখন অটোমেটিক এই ফর্মের সকল ডাটা চলে যাবে কোথায়? পোস্ট নামে পিএসপির গ্লোবাল অ্যারে। যখন আমি সাবমিট নামে কোনো একটা সাবমিট টাইপের কোনো একটা বাটন হিট করব এবং ফর্মের অ্যাকশনে থাকবে পোস্ট, তখন এই ফর্মের ডাটাগুলো কোথায় যাবে? চলে যাবে পোস্ট অ্যারেতে। আর আমার মেথড যদি হয় গেট, তখন ডাটা চলে যাবে গেট অ্যারে, রাইট? প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে অ্যারের ভেতরে কি থাকে? ইন্ডেক্স। ইন্ডেক্স কি হবে আর ভ্যালু কি হবে? এই যে ফর্মের যে ফিল্ডগুলো, এই যে প্রথম ইনপুট বক্স ফার্স্ট নেম, দ্বিতীয় ইনপুট বক্স লাস্ট নেম, আপনি যখন ফার্স্ট নেমে কোনো ভ্যালু দিচ্ছেন, লাস্ট নেমে কোনো ভ্যালু দিচ্ছেন, এই ইনপুট বক্সের পেছনে একটা নাম আছে না ফার্স্ট _ নেম, এই ইনপুট বক্সের পেছনে একটা নাম আছে লাস্ট _ নেম। এই দুটো নাম কোথায় গিয়ে সেট হবে? পোস্ট নামের অ্যারের ইন্ডেক্স হিসেবে সেট হবে। তো ফার্স্ট নেমটা ফার্স্ট নেম ইন্ডেক্স, সেকেন্ড নেমটা সেকেন্ড নেম ইন্ডেক্স, আর ফার্স্ট নেমের ইনপুট বক্সে যা লিখবো সেটা ফার্স্ট নেমের ইন্ডেক্সের ভ্যালু, সেকেন্ড নাম্বার ইন্ডেক্সে যেটা লিখবো সেটা 7 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। আর বাটনের নেম আর ভ্যালু তো আমি সেট করে দিয়েছি, এটা রিটেন ফিক্সড, বাট ভেরিয়েবল কি এই দুটো। আচ্ছা, যখন এটা আমি পাচ্ছি তখন কি হচ্ছে? ফার্স্ট নেম আর লাস্ট নেমকে আমি সরাসরি কনক্যাট করে ফুল নেমে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন যেটা করেন, আরেকটা এক্সাম্পল নেন, ফাইল সিমিলার কোড করেন, এটা ফার্স্ট নেম লাস্ট নেমের পরিবর্তে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার, বাটন ক্লিকের পরিবর্তে প্লাস, রাইট? প্লাসে হিট করলে দুটো ভ্যালু যোগফল দেখাবে। আর আরেকটা বাটন হচ্ছে মাইনাস, ওটাতে হিট করলে বিয়োগফল দেখাবে। বাট এখানে একটা এরর আছে, এটা আমি একটু ফিক্স করে দিই। এররটা হচ্ছে এরকম, আমি যখন প্রথমবারের মতো এই পেজে আসব, দেখেন মেথড ফাইলটাতে যখন আমি এসেছি লম্বা একটা এরর নোটিস করেছে। এররটা কি? আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স লাস্ট নেম। বেসিক্যালি যখন এই পেজটা প্রথমবার লোড হচ্ছে, একটু খেয়াল করেন আমি কিন্তু বাটন প্রেস করি নাই। প্রথমবার লোডিং টাইমে বাটন প্রেস করেছি, আর বাটন প্রেস না করলে তো ফর্মের নামগুলো অ্যারেতে যাবে না। যাবে কখন? ফর্মের নামগুলো অ্যারেতে যাবে যখন বাটনটা হিট হবে। সো প্রথমবার যখন আমি প্রেস করেছি তখন বাটন হিট হয় নাই,
অ্যারের ইন্ডেক্সেও সেটা যায় নাই, সো দ্যাটস ওয়াই পোস্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি আনডিফাইন্ড। এখান থেকে বাঁচার উপায় হচ্ছে লজিক, স্টেটমেন্ট লজিক। আমি ইফ এর মাধ্যমে বলবো যে এই সিনট্যাক্সটা আমি ডেসক্রাইব করছি। if is set $_post button, right? এই যে is set $_post button এর মানে হচ্ছে is set এটা PHP এর একটা built in functionality লাইক প্রিন্টার। হ্যালো, হ্যাঁ জান বলো। আমি এই তো 10 মিনিট ক্লাস আছে। একটা জিনিস দেখেন, এখানে যা বলছিলাম যে এই পোস্টের বাটন এটা একটা ইন্ডেক্সের নাম। যদি আমার বাটনে প্রেস হয় দেন ইন্ডেক্সের ভ্যালু আছে। ইসেট এর কাজ কি? ইসেট একটা ফাংশন। ইসেটের এই ফাংশনের প্যারামিটার হিসেবে অনেক কিছুই দেয়া যায়, ভেরিয়েবল দেওয়া যায়, অ্যারে দেওয়া যায়। ভেরিয়েবলে ভ্যালু থাকলে সেটা ট্রু হবে, অ্যারেতে ভ্যালু থাকলে ট্রু হবে, আর যদি কোনো ভ্যালু না থাকে তখন সেটা কি হবে? ফলস। রিপিট করছি, মনে করেন আপনি এই সেটের মধ্যে একটা ভেরিয়েবল দিলেন, ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু থাকে সে বলবে ট্রু, আর ভ্যালু না থাকলে সে কি বলবে? ফলস। এটা তো অ্যারের একটা ইন্ডেক্স, অ্যারের একটা ইন্ডেক্স এ কাইন্ড অফ ভেরিয়েবল, তাই কি না? অ্যারে অনেক ভ্যালু ধারণ করে, বাট একটা ইন্ডেক্স একটা ভ্যালুই তো ধারণ করে। সো যদি এর ভেতরে কোনো ভ্যালু থাকে সে রিটার্ন করবে কি? ট্রু। আর ইফ ট্রু মানে কি? ভেতরে ঢুকবে। বিষয়টা বোঝা যাচ্ছে? কতদিন যেটা শিখেছিলাম, ইফ ট্রু হলে ভেতরে ঢুকবে। তো যখন আমি বাটন প্রেস করি নাই, বাটনের কোনো ভ্যালু নেই, তখন স্টেটমেন্ট কি বলবে? ফলস। তাহলে এই কোডটুকু আর এক্সিকিউটই হবে না। হবে? যখন কোড এক্সিকিউট হবে না তখন এররও আসবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো থামানোর উপায় এখন আপনি দেখেন, কোনো এরর নেই। শাহিল আলম কালহা, রাইট? আমি যেভাবে লিখছি সেভাবেই আসছে। এখন কাজটা হচ্ছে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা ইয়ে করবেন, একটা ছোট ক্যালকুলেটর বানানোর চেষ্টা করবেন। আমার টিউটোরিয়ালের হেল্প নেবেন, কারণ ওই সিরিজে ওই ক্যালকুলেটরের বিষয়টা টিপসও দেওয়া আছে, বা ইভেন পরবর্তী ক্লাসে হয়তো আমি করেও দিয়েছি। প্রয়োজনে দেখবেন, বুঝবেন এবং করার চেষ্টা করবেন আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে। বুঝতে বলো যে এখন হবে না, ঠিক আছে? তো তার মানে কি যে আমরা 5টা বাটন দিব, যেখানে 5টা বাটন থাকবে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর রিমাইন্ডার। রিপিট করছি, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। যখন যে বাটনে প্রেস করবে তখন সেই আউটপুটটা নিচ দিয়ে দেখাবে। যে উপরে দুইটা ভ্যালু আমি ধরেন 100 আর 200 দিলাম, যোগ করলে 300 দেখাবে, বিয়োগ করলে 100 দেখাবে, মাল্টিপ্লিকেশন করলে 2000 দেখাবে বা 20,000 দেখাবে, যাই আসুক। তো তার মানে কি আপনাকে সিমিলার কাজই করতে হবে, বাট এখানে একটা লজিক বসাতে হবে। বাটন কয়টা? এখানে 5টা। অ্যাট এ টাইম কি 5টা বাটনে হিট করা যাবে? যে কোনো একটা বাটনেই হিট করা যাবে। তো আমার 5টা স্টেটমেন্ট যদি থাকে, 5টা ইফ যদি বসিয়ে দেন, যে $পোস্ট বাটন ইকুয়াল যদি প্লাস হয় তাহলে দুইটা ভ্যালু যোগ করি, যদি ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে দুইটা ভ্যালু বিয়োগ করি। তার মানে আমার যে ভ্যালু গুলো, বাটন 5টা হবে, বাট ভ্যালু কি হবে? 5টার 5 রকম, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। 99% বলেছি, কোড লিখতে হবে শুধু, ঠিক আছে? সিনট্যাক্স লিখে শুধু এক্সিকিউট করবেন, আর কিছু না। তো যদি এইটা করা যায় তাহলে আরেকটা কাজও আমরা হয়তো করতে পারবো আগামী দিনের ক্লাসে। আগামী দিনের ক্লাসে আরেকটা কাজও করতে পারবো, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে মনে করেন আমি টেম্পারেচার সেলসিয়াসে আছে, ফারেনহাইটে নিব, ফারেনহাইটে আছে আমি সেলসিয়াসে নিব, অথবা মিটারকে আমি সেন্টিমিটারে নিব, সেন্টিমিটারকে আমি মিটারে নিব। আমি সে ধরনের ছোট ছোট
প্রোটোটাইপও ডেভেলপ করতে পারি। বাট আগে ক্যালকুলেটরটা করার চেষ্টা করেন, ব্যাকলগটাকে ক্লিয়ার করেন এবং সামনের যে কনসেপ্ট এটাকে ক্লিয়ার করেন। তারপরে সামনে পেছনের এবং আজকের যে ক্লাস 2-3টা এদিক সেদিকের ক্লাস যেন আপ টু ডেট থাকা যায় এবং এই এক্সাম্পলটা নেক্সট ডেতে আপনারা করে নিয়ে আসেন। ক্যালকুলেটরটা বানিয়ে নিয়ে আসেন। তো পেন ড্রাইভ দেবেন আমার।